টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আর এর উন্মাদনা সারা বিশ্বের যে দেশগুলো এবার টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে সেই সবগুলো দেশেই ছড়িয়ে পড়েছে। কারণ ক্রিকেটটা তো ফুটবলের মতো এত জনপ্রিয় না যে সারা বিশ্বে কোনো দেশ থাক বা না থাক সেটার উন্মাদনা থাকবেই। ক্রিকেটটা জনপ্রিয়তার দিক থেকেও অনেক কম। যাই হোক, তো ওই অবাগাদের তালিকায় মানে ক্রিকেট খেলাটার তালিকায় আমাদের বাংলাদেশও আছে। এর আগে একটা কথা বলে নেই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটা ট্রল বাংলাদেশ দলকে নিয়ে খুব বেশি চলছে। একটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম, আরেকটা হচ্ছে ক্রিকেটের জন্ম যদি ইংল্যান্ডে হয় তাহলে ক্রিকেটের মৃত্যু হয়েছে বাংলাদেশ। এই দুইটা জিনিস রে ভাই একদম সঠিক কথা। কারণ আজকে বাংলাদেশ গা গরম করতে যে ম্যাচটা খেললো মানে সেটা আর কি বলবো, আর বলার মতোই নাই। ওয়ার্ম আপ ম্যাচ, প্রস্তুতি ম্যাচেই যদি এই অবস্থাটা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হয়েছে। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, বেশি না, এই যে বিশ্বকাপ তো শুরু হয়ে গেল, এখন আমরা 1 মাস আগেই পিছনে পেরি। বাংলাদেশ জিম্বাবুকে ডাকলো একটা টি-20 সিরিজ খেলার জন্য, 5টা টি-20 খেলবে, আর তখন বিসিবি থেকে কি বলা হলো যে বাংলাদেশ এটা বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা খিরি ভাই, যেখানে পাকিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বড় বড় দলকে দেখে তারা তাদের বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে, আর সেখানে বাংলাদেশ কিনা জিম্বাবুকে ডেকে তাদের প্রস্তুতি নিচ্ছে। তাহলে বুঝেন, আপনি যদি কোনো একটা যুদ্ধে যান, সেখানে যদি আপনার যুদ্ধের প্রস্তুতিটাই হয় দুর্বল, আপনার কাছে যদি আপনার প্রতিপক্ষর যেরকম শক্তিশালী অস্ত্র আছে ওইরকম যদি আপনার অস্ত্র না থাকে, তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? করতে পারবেন যুদ্ধ? ওদের কাছে বিশাল বিশাল ট্যাঙ্ক আছে, মিসাইল আছে, পরমাণু আছে, আর আপনার কাছে কিছুই নেই। আপনি শুধু একা একটা লাঠি হাতে নিয়ে চলে গেছেন। তাহলে কি আপনি সেই যুদ্ধ করতে পারবেন বা সেই যুদ্ধের যোগ্য? আপনি যোগ্য না। কিন্তু জিম্বাবুর সাথে যে কি ম্যাচগুলো খেললো সেটা তো আপনারা সবাই দেখেছেন। ডাকলো একটা ছোট দলকে ডাকলো। ছোট দল মানে বাংলাদেশের তুলনায় তারা ছোট দল। বাংলাদেশ তাদের থেকে ভালো করে, বাংলাদেশ তাদের থেকে আশাটাও বেশি রাখে। সেইখানে বাংলাদেশ তাদের সাথে যেভাবে ধুকতে ম্যাচগুলো জিতলো, এবং একটা ম্যাচে তো পাত্তাই পায়নি, তারা খুব ভালো করে জিতে গিয়েছে। তো এই ছিল বাংলাদেশের বিশ্বকাপের আগের প্রস্তুতি। আচ্ছা, এরপরে আসে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তেই, কারণ বাংলাদেশ যেহেতু এবার যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে বিশ্বকাপটা হবে, তাহলে বিসিবি চিন্তা করলো যে ওই কন্ডিশনটা তো আমাদের পরিচিত না, তাহলে ওইখানে একটা সিরিজ আয়োজন করে আমরা একটু খেলাধুলা করে ওই পরিবেশটার সাথে মানিয়ে কন্ডিশনের যে প্লেয়াররা অজুহাত দেয় ওইটা যেন ভাঙতে পারে। কিন্তু কি হলো, ইউএসএর সাথে এত বাজেভাবে সিরিজটা হারলো। ইউএসএ তো জিম্বাবুর থেকেও আরো নিচ্ছে। ওই ম্যাচগুলো তো আপনারা দেখেছেন, মানে বাংলাদেশ কি বাংলাদেশের মতো খেলতে পেরেছে? এই ছিল বাংলাদেশের বিশ্বকাপের আগের প্রস্তুত। আর আজকের কথা, এই যে বাংলাদেশ আর ভারতের যে গা গরম করার বা প্র্যাকটিস ম্যাচটা হলো, সেটাতে কি হলো আপনি কি সেটা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে একটু হাইলাইটটা দেখে আসেন। একে তো এখানে টি-20 খেলা হচ্ছে, এটা দেখে আপনার কখনোই মনে হবে না যে এটা একটা টি-20 ম্যাচ দেখছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং এর সময়। আর ভারত যে বাংলাদেশকে পাত্তা না দিয়ে খেলছে, তারা যে হেসে খেলে ফিল্ডিং করছে, মানে কোনো পাত্তাই দিচ্ছে না, তাদের কোনো সিরিয়াসনেসই নেই এটার মধ্যে, সেটা আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন। আর এরকমটাই তো হওয়ার কথা, কারণ যে বাংলাদেশ ইউএস এর সাথে হেরে যায়, যে দেশটা কোয়ালিফাই করতে পারে না কোনো বিশ্বকাপের জন্য, এইবার তারা খেলবে, কারণ এবার তারা স্বাগতিক হিসেবে খেলবে, এই জন্য তারা হয়তো বিশ্বকাপটা খেলতে পারছে। যাই হোক, এই গা গরম ম্যাচটাতে ইন্ডিয়া বোঝালো যে তাদের গা মানে তাদের শরীরটা কতটুকু গরম আছে। তারা যে আইপিএলটা মাত্র খেলে এসেছে, আর আইপিএলের যে গরমটা, যে তাপটা, সেটা যে তাদের প্লেয়ারদের শরীরে এখনো আছে, সেটা বিন্দু মাত্র একটা আভাস দিয়েছে। কারণ তারা জানে এখানে যদি আমরা পুরোটা দিই তাহলে কোনো লাভ নেই, হালকা একটু দিয়ে দিই তাহলেই ওরা এটাই সহ্য করতে পারবে না। আর এমনটাই হয়েছে। বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, বাংলাদেশ তাদের গাটা গরম করতেই পারেনি, বরঞ্চ ভারত যে তাদের গাটা গরম করে এসেছে সেটা আরো বাড়িয়ে নিল। আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন, আর যদি আমি প্রত্যেকটা খেলোয়াড়ের কথা আলাদা আলাদা করে, বিশেষ করে আমাদের সৌম্য সরকার আন্ডা মেরেছে, আন্ডা মানে যেটা বলার মতো না। এই সৌম্যকে নিয়ে আর কত বিতর্ক হবে, কোচ কোটায় সে আর কত খেলবে? যে সৌম্য হারিয়ে গিয়েছিল, কোনোভাবেই সে জাতীয় দলে ফিরতে পারছিল না, সেই সৌম্যকে কোচ কোটায় সে আবারও জাতীয় দলে খেলছে, এমনকি বিশ্বকাপের মতো দলেও জায়গা পেয়ে গেল। আমি মনে করি সৌম্যর থেকে আরো অনেক প্লেয়ার পড়ে আছে ভালো, আমার মনে হয় তার থেকে নাইম শেখকে নিলেও ভালো হতো। যাই হোক, এবারে সে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে তো একটা সময় লর্ড শান্ত ছিল, মধ্যে সে অনেক ভালো করেছিল।
প্লেয়ারদের তো খারাপ সময় ভালো সময় যাবেই, এই জন্য কি এইভাবে খারাপ সময় যাবে? আর বাংলাদেশের প্লেয়াররাই কি শুধু অফ ফর্মে থাকে? আমি তো দেখি না অন্য কোনো দেশের প্লেয়ার এত সময় ধরে অফ ফর্মে থাকে। বাংলাদেশের অফ ফর্ম লিস্টটা এত বড়, আর আমরা শুধু বলি যে এখন অফ ফর্ম যাচ্ছে, এখন অফ ফর্ম যাচ্ছে। আসলে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো ফর্মই নেই, তারা সব সময়ই অফ ফর্মে থাকে। মাঝে মধ্যে দু একটা ম্যাচ ভালো করে ফেলে 50-60 রান করে ফেলে, ওইটাতেই আমরা মাথায় তুলে নাচি, বিসিবি ওইটা মাথায় তুলে নাচে, আবার তারা সুযোগ পায়। আর তখনই যখন সুযোগটা দেওয়া হয় তখনই কিন্তু তারা ডুবিয়ে দেয়, একবারে তলানিতে নিয়ে যায়। কয়জনের কথা বলবো আজকে, যেখানে ভারত প্রতি ওভারে রান রেট 10 করে নিচ্ছিল, ঋষভ পান্ট আর হার্দিক পান্ডিয়া। ঋষভ পান্ট তো ইচ্ছাকৃতভাবেই সে অবসর নিয়ে নিল। আমার মনে হয় ঋষভ পান্ট যদি পুরো ম্যাচটা খেলতো, তার যে শর্ট কনফিডেন্সগুলো, তার যে ব্যাটিং করার স্টাইল, কনফিডেন্স, এটা দেখে মনে হচ্ছিল যে ঋষভ পান্ট যদি 20 ওভার পর্যন্ত ব্যাটিংটা করতে পারতো তাহলে 200-তে গিয়ে রানটা ঠেকতো। সে স্বেচ্ছায় অবসর নিয়ে নেয়, এরপর হার্দিক পান্ডিয়া আসে সেও তাণ্ডব চালায়। এই 11 জন প্লেয়ারের মধ্যে মাত্র ইন্ডিয়ার 2 জনের প্লেয়ারের একটু চমক, দুজনে মিলে 50টা বলও খেলেনি মনে হয়, তাই বাংলাদেশে এটা খেলাই সামলাতে পারেনি। তাহলে বাংলাদেশের রোহিত, বিরাট, শিবম দুবে, সঞ্জু স্যামসন, এরকম আরো কয়জনের কথা বলব? বাকিরা তো সবাই রিজার্ভেই আছে, তারা তো এখনো তাদের ঝলকটা দেখাইনি। এতেই বাংলাদেশ জ্বলে পড়ে থাকা। গরমের ম্যাচেও ঘুম ভাঙলো না লিটন সৌম্য শান্তদের। আর আরেকটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের তৌহিদ হৃদয়। এই প্লেয়ারটা, তার দম আছে, ঠিক আছে, তার দম আছে, তার শক্তি আছে, কিন্তু তার খেলাটা আপনি লক্ষ্য করে দেখবেন সে প্রত্যেকটা বলই লেগ সাইডে খেলে। আরে কি রে ভাই, এই যে এত টাকা দিয়ে ব্যাটিং কোচ রাখা হলো, তার কাজটা কি? একটা ছেলে যে কোনো বল, অফ সাইডের বল হোক, স্ট্রেট ফরওয়ার্ড বল হোক, যে কোনো বল হোক, সে লেগ সাইডেই খেলছে, লেগ সাইডেই খেলছে। একজন খেলোয়াড় যখন, একজন ব্যাটার যখন বারবার এক সাইডেই খেলবে, অধিনায়ক, বলার সেটা তো লক্ষ্য করবে, তারা ফিল্ড চেঞ্জ করবে। আর আপনি আজকের ম্যাচটাতে দেখবেন, ভারতের ম্যাচটা কিন্তু ওইরকমই হয়েছে। হৃদয় যখন বারবার লেগ সাইডে শট খেলছিল, তখন রোহিত শর্মা লেগ সাইডেই একটা ফিল্ডার দাঁড় করায়, আর তৌহিদ হৃদয় ওইখানেই বলটা দিয়ে ক্যাচ আউট হয়। তো এই যে ভুলগুলা, আমরা যদি সাধারণ মানুষ হয়ে এগুলো বুঝতে পারি, তাহলে ব্যাটিং কোচ কি করে, ওইখানে যে নীতি নির্ধারকরা আছে তারা কি করে, তারা কি এটা দেখা উচিত না? তারপর আরো কার কথা বলবো, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদি হাসান, একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া আজকের ম্যাচটাতে কারোই কোনো খেলা হয়নি। এটা টি-20 খেলা না। আর আমাদের সাকিব ভাই, বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের এমপি সাহেব, তিনি তো 34 বল খেলে 21 রান না 22 রান করেছেন। আরে ভাই, আপনি বিশ্বসেরা অলরাউন্ডার, আপনি কি এখানে টেস্ট খেলতে গেছেন নাকি ওয়ানডে খেলতে গেছেন? এখানে টি-20 খেলতে গেছেন, এটা একটু মনে রাখেন ভাই। কারণ বাংলাদেশের মানুষ পুরো টিমের উপর ভরসা না করলেও আপনার উপর ভরসাটা রাখে, সেই চিন্তাটা অন্তত মাথায় রাখবেন। আর কি বলবো, আমাদের যারা নীতি নির্ধারক আছে বিসিবি, তারাই তো বলে যে আমাদের টার্গেট এবারের বিশ্বকাপ না পরের বিশ্বকাপ, আমাদের টার্গেট পরের বিশ্বকাপ। তাহলে প্লেয়ারদের আর কি দোষ? প্লেয়াররাও তাদের মনে এটা সেট করে নিয়েছে। তাদেরকে কোনো প্রশ্ন করলেই তারা বলে এই অজুহাত, ওই অজুহাত, শুধু অজুহাত দিয়েই তারা পার পেয়ে যায়। আমাদের এটা নাই, ওটা নাই, মানে পুরোটাই একটা ভাওতাবাজি হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের খুব ধার প্রান্তে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। যাই হোক, এরপরেও আমরা বেহায়ের মতো বারবারই বাংলাদেশ দলের উপর আশা রাখবো। বাংলাদেশ যেহেতু 25 বছরেও কোনো উন্নতি করতে পারেনি, আশা করি আমাদের ছেলেরা একটা সময় উন্নতি করবে, এই প্রত্যাশাই রাখি। তারা শিখছে, তারা শিখবে, আরো শিখুক, শিখতে শিখতে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দেয়। তাও আমরা তাদের উপর আশা রাখবো। বেহায়ের মতো টিভি চ্যানেলটা খুলে আবারও বাংলাদেশের ম্যাচটা দেখবো। এটাই হচ্ছে আমরা বাঙালির। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে টি-20 বিশ্বকাপের টাইগারদের আবার নতুন করে ব্যর্থতা সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আশায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।